এই একটা ম্যাপ দেখছেন, আর এই ম্যাপে একটা খুবই গুরুত্বপূর্ণ পোর্ট দেখতে পাচ্ছেন। এই পোর্টটার নাম চাবাহার পোর্ট। এখন চাবাহার নামটা শুনলেই আপনার মাথায় চলে আসবে যে এটা ইরান আর ভারত একসাথে মিলে করা একটা বড় প্রজেক্ট, যার উপর অনেক কিছু নির্ভর করছিল। সেন্ট্রাল এশিয়ার সঙ্গে ভারত কানেক্ট হয়, কিন্তু এর পাশেই আরেকটা বড় জিনিস আছে, গোয়াদার। আর এই গোয়াদার পোর্টকে কাউন্টার করার জন্যই এটাকে বিশেষভাবে বানানো হয়েছে, বা বিশেষভাবে এই প্রজেক্টে ভারত এন্ট্রি নিয়েছে। যদি চাবাহার পোর্টের দিকে তাকান তাহলে দেখবেন এখানে ভারত অনেক টাকা ইনভেস্ট করেছে, আর এটাকে তৈরি করা হয়েছে বড় একটা উদ্দেশ্য নিয়ে। একদিকে গোয়াদারের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাওয়া, আর অন্যদিকে ট্রেড রুট হিসেবে এটাকে ব্যবহার করা। আর যদি একটু কাছ থেকে দেখেন তাহলে এটা হচ্ছে গোয়াদার পোর্ট, আর এই গোয়াদার পোর্টে চীন প্রচুর টাকা ইনভেস্টও করেছে। আর এর পাশেই আছে জিওয়ানি, যেখানে আবার চীন টাকা ঢালার চেষ্টা করছে। মানে চাবাহার পোর্টের আশেপাশে পাকিস্তান আর চীন মিলে দুটো পোর্ট তৈরি করার প্ল্যান করছে। বাইরে থেকে এগুলো শুধু পোর্ট মনে হলেও এগুলোর ব্যবহার অন্য অনেক কারণেও হতে পারে। এখন এই চাবাহার পোর্ট নিয়ে ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর অনেকেই বলছে, চাবাহারে কি তাহলে চীন ঢুকে পড়বে? আর যদি এমন হয় যে চীন গোয়াদারেও আছে আবার চাবাহারেও ঢুকে যায়, তাহলে কি হবে? যদি কখনো যুদ্ধ হয় তাহলে কি হবে? আমি আপনাকে বলে দিই, যদি চীন এখানে ঢোকে তাহলে খুব খারাপভাবে মার খাবে চীন। কেন বলছি সেটাও আমি আপনাদের বলবো। এখন যেটা ভারত সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। জিওপলিটিক্সে এখন অনেক কিছু চলছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ডোনাল্ড ট্রাম্প একটা নতুন মন্তব্য করেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় এই যুদ্ধ কবে শেষ হবে, তখন তিনি বলেন, আমরা ভিয়েতনামে 18 বছর লড়েছি, আফগানিস্তানে 20 বছর লড়েছি, এখানে তো এখনো কয়েক মাসই হয়েছে। এই ভিডিওটা শুনুন। How long are you willing to wait until you get a unified response? Don't rush me, Jeff. Guys like you want to say, oh, so we were in Vietnam like for 18 years. We were in Iraq for many, many years. We were in for all the, I don't like to say World War II because that was a biggie, but we were 4.5, almost 5 years in World War II. We were in the Korean War for 7 years. I've been doing this for 6 weeks. And the military is totally defeated. মানে তিনি বোঝাতে চাইছেন ইরানের এই পরিস্থিতি বা সংঘর্ষটা অনেক দিন চলবে। আর এই কথার সাথে একটা বড় বিষয়ও পরিষ্কার হয়ে যায়। ট্রাম্প বলছেন তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু লম্বা সময় ধরে লড়াই করতে প্রস্তুত। তাহলে লড়াইটা হবে কিভাবে? এই লড়াই হবে অর্থনীতির মাধ্যমে। ট্রাম্পের হাতে একটা বড় অস্ত্র এসেছে, ইরানের অর্থনীতিকে ধাক্কা দেওয়া। যদি ইরানের অর্থনীতি দুর্বল করা যায় তাহলে তার প্রভাব শুধু ইরানের ওপরই পড়বে না, চীনের ওপরও পড়বে, এমনকি ভারতের ওপরও পড়বে, কারণ ভারত চাবাহার পোর্টে অনেক ইনভেস্ট করেছে। মানে এতদিন যে আমেরিকা চাবাহারের জন্য কিছু ছাড় দিচ্ছিল, সেই ছাড় হয়তো ভবিষ্যতে আর চালু থাকবে না। কারণ যদি ইরানকে দুর্বল করতে হয় তাহলে চারদিক থেকে তাকে চেপে ধরবে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কথাই এটা পরিষ্কার, এই লড়াই দীর্ঘ হবে, আর নিউক্লিয়ার অস্ত্র আমরা ব্যবহার করব না। মানে এটা হবে একটা লম্বা অর্থনৈতিক যুদ্ধ, যতক্ষণ না ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। এখন একটা জিনিস খেয়াল করুন, অজিত ডোভাল গিয়েছিলেন সৌদি আরব, আর এস জয়শঙ্কর গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাত। মানে ভারত এখন গালফ দেশগুলোর সাথে সক্রিয়ভাবে যোগাযোগ বাড়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ওমানের সাথে ভারতের ট্রেড এগ্রিমেন্ট 1 মে থেকে চালু হতে যাচ্ছে। এটাকে স্ট্রেট অফ হরমুজের সাথে সরাসরি যুক্ত করে দেখবেন না, এখানে আসল গল্পটা অন্য। গল্পটা হচ্ছে, স্ক্রিনে এই আর্টিকেলটি দেখুন। ভারত চাবাহার পোর্টে নিজের অংশীদারিত্ব ছেড়ে দিচ্ছে, আর সেটা ইরানের একটা লোকাল কোম্পানি যেটা ইরানের ভিতরে আছে তাকে দেওয়া হচ্ছে এই স্টেক। এখন আপনাকে ধাক্কা লাগবে আর মনে হবে ভারত এত টাকা খরচ করলো, সব কি তাহলে ডুবে গেল? না, আসল ব্যাপারটা তা নয়। রাজনীতি একটা বড় খেলা, আর এর পেছনে সব সময় একটা কৌশল থাকে। যে ইরানি কোম্পানিকে স্টেক দেওয়া হচ্ছে সেটা আসলে ছোট একটা কোম্পানি, আর এটা করা হচ্ছে মূলত আমেরিকার নিষেধাজ্ঞা এড়ানোর জন্য। আর দ্বিতীয় বিষয়, এই স্টেক পরে আবার অটোমেটিক ভারতের কাছেই ফিরে আসবে যখন আমেরিকার নিষেধাজ্ঞা শেষ হবে। এখন ধরুন ইরান হঠাৎ সিদ্ধান্ত নিল, না, আমরা চীনকে চাবাহার দিয়ে দিই। ভারত তো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, তুমি এসো ইনভেস্ট করো, আমেরিকার নিষেধাজ্ঞা থেকে পিছিয়েও যাচ্ছে, তো এমন অবস্থায় তুমি চলে এসো। তাহলে কি হবে? চীন এসে এখানে নিজের অবস্থান তৈরি করবে। তখন চীনের একটা পোর্ট থাকবে গোয়াদারে, আরেকটা চাবাহারে। দুটো পোর্টই যদি তার হাতে চলে যায় তাহলে সে এগুলোকে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করবে। তখন যদি কোনোদিন যুদ্ধ হয়, ভারতের কি অবস্থা হবে?
তাহলে আমি আপনাদের বলে দিই 6টা বড় পয়েন্ট আছে। এই 6টার মধ্যে 4টে ভারতের পক্ষে যায় আর 2টো চীনের পক্ষে। আর এই কারণেই যদি এখানে যুদ্ধ হয় তাহলে ভারত এখানে পুরোপুরি চীনকে হারিয়ে দেবে। এখন আমি এমনটা কেন বলছি? কি সেই 6টা পয়েন্ট? প্রথম পয়েন্ট, জিওগ্রাফি। এখানকার ভৌগোলিক অবস্থা ভারতের পক্ষে যায়। এখানকার প্রতিটি পরিস্থিতির সঙ্গে ভারত ভালোভাবে পরিচিত এবং এটা ভারতের এলাকা। দ্বিতীয়, লোকাল লজিস্টিক্স। যদি দ্রুত কিছু পাঠাতে হয় ভারত সহজে পাঠাতে পারবে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, কেন? পাকিস্তানও তো পৌঁছতে পারে। পাকিস্তান আগে নিজের দেশের অশান্তি তো সামলাক। যে গুয়াদালি চীন কোনো রকমে দাঁড়িয়ে থাকতে পারছে, বালুচ বিদ্রোহীরা নাকের জল চোখের জল এক করে দিয়েছে, সেখান থেকে পাকিস্তান খুব বেশি লজিস্টিক সাপ্লাই দিতে পারবে না। আর চীনের কথা বললে চীনকে এই এলাকায় অনেক দূর থেকে আসতে হবে। এটা তাদের জন্য সহজ হবে না। তাই লোকাল লজিস্টিকের কথা বললে এখানেও ভারতের প্লাস পয়েন্ট আছে। এখন আছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল, বড় পরিমাণে জিনিস তৈরি করা। এতে চীন এগিয়ে থাকতে পারে। মার্চেন্ট ক্যাপাসিটির কথা বললে এতে চীনের কিছুটা বাড়তি সুবিধা থাকতে পারে। তাদের নৌবাহিনী বড়। কিন্তু রিজিয়নাল এলাকার জ্ঞান বা অভিজ্ঞতার কথা বললে এতে ভারত এগিয়ে। আর যদি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে চীনের ক্ষেত্রে প্রশ্ন থাকবে, চীন এই যুদ্ধ কতদিন চালিয়ে যেতে পারবে। ভারতের কথা বললে ভারত এখন নিজের দেশের মধ্যে অনেক কারখানা তৈরি করছে, অনেক কিছু উৎপাদন হচ্ছে, তাই এটা ভারতের জন্য সুবিধা হতে পারে। আর সপ্তম, দ্রুত রেসপন্স। এটা ভারত দিতে পারে কারণ ভারত কাছেই আছে। আপনি যদি দেখেন তাহলে আরব সাগরে ভারতের বাড়তি সুবিধা আছে। এখন যদি চীন তার বড় নৌবাহিনী ব্যবহার করে, তার বড় ক্যাপাসিটি ব্যবহার করে, তাহলে ভারত কি করতে পারে? ভারত ওমান ব্যবহার করতে পারে, ইউএই ব্যবহার করতে পারে, সৌদিকে ব্যবহার করতে পারে। ওমানকে বিশেষভাবে ব্যবহার করতে পারে কারণ দুকম পোর্টে ভারতের উপস্থিতি আছে। আর একটা বিষয়, জাপানও ওদিকে প্রস্তুত বসে আছে। তাই জাপানের সঙ্গে মিলে ভারত মাল্টিফ্রন্ট খুলে চীনকে অন্তত ব্যস্ত রাখার চেষ্টা করতে পারে, যাতে চীন এখানে ভারী ডিপ্লয়মেন্ট করতে না পারে। যাই হোক, যুদ্ধ এক দুটো জিনিসের উপর নির্ভর করে না, অনেক ফ্যাক্টর থাকে, যেমন তখন আশেপাশের দেশগুলোর মত কি থাকে। তবে যদি মোটামুটি হিসাব করেন তাহলে বেশিরভাগ পজিটিভ বিষয় ভারতের দিকেই আছে। আর এই যে চাবাহারের ট্রান্সফার হচ্ছে, এটা অস্থায়ী ট্রান্সফার, কোনো স্থায়ী ট্রান্সফার নয়। যেই নিষেধাজ্ঞা শেষ হবে সাথে সাথেই আবার ভারত সক্রিয় হয়ে যাবে। আপনার কি মনে হয় এইসব বিষয় নিয়ে আপনার কি মত? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখন চারদিকে বেশ আলোচনা চলছে। বিশেষ করে বালেন শাহের নেতৃত্বে যে নতুন সরকার কাজ করছে, তারা শুরু থেকেই নিজেদের একদম অ্যাকশন মোডে রাখার চেষ্টা করছে। সরকার গঠনের পর থেকেই তারা একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। কখনো অবৈধ দখল উচ্ছেদের অভিযান চলছে, কখনো ভানসার বা কাস্টম সংক্রান্ত নিয়ম নিয়ে কড়াকড়ি বাড়ানো হচ্ছে, আবার কখনো সরকারি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এই ধারাবাহিক পদক্ষেপগুলোর কারণেই এই সরকার বারবার খবরের শিরোনামে উঠে আসছে। এরই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে শাসনমন্ত্রীর পদত্যাগের ঘটনাও আরও বেশি উত্তেজনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন সরকারের ভেতরে চাপ বাড়ছে, আবার কেউ বলছেন এটি সরকারের ভেতরেরই পুনর্গঠনের একটা অংশ। যাই হোক, এই ঘটনাটা পুরো বিষয়টাকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সাধারণ মানুষও এখন এই বিষয়গুলো নিয়ে আগের থেকে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। এরই মধ্যে কাস্টম ডিউটি নিয়ে নেপাল সরকারের নেওয়া সিদ্ধান্ত নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে নেপাল এবং ভারত সীমান্ত এলাকায় এই সিদ্ধান্তের প্রভাব বেশি দেখা যাচ্ছে। সরকার যখন কাস্টম ডিউটি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেয়, তখন সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে এমন ছবি ও খবর সামনে আসে যেখানে মানুষকে ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে। অনেকেই অভিযোগ করছেন হঠাৎ করে কড়াকড়ি বাড়ানোর কারণে তাদের সমস্যা হচ্ছে। তবে এই নিয়মটা একেবারে নতুন কিছু নয়। আসলে কাস্টমস ডিউটি সংক্রান্ত এই বিধান আগে থেকেই ছিল, কিন্তু এতদিন সেটাকে খুব একটা কড়াভাবে মানা হচ্ছিল না। এখন নেপাল সরকার সেটাকে কঠোরভাবে কার্যকর করার চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অনানুষ্ঠানিক বাণিজ্য এবং চোরাচালান কমানো। কারণ দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় অনেক পণ্য অবৈধভাবে আদান প্রদান হচ্ছিল, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল। নেপাল সরকারের পক্ষ থেকেও এটা স্পষ্ট করে বলা হয়েছে যে যারা ভারত থেকে নেপালে যাচ্ছেন এবং নিজের ব্যক্তিগত ব্যবহার বা বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছেন, তাদের জন্য কোনো সমস্যা তৈরি করা হবে না। একজন সিনিয়র নেপালি কর্মকর্তাও জানিয়েছেন ব্যক্তিগত ব্যবহারের জিনিসের উপর কোনো কাস্টম ডিউটি বসানো হবে না। মানে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের জিনিস নিয়ে গেলে তাদের চিন্তা করার কিছু নেই। এই বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই নিয়ম নতুন নয়, বরং আগে থেকেই ছিল, তবে এখন সেটার প্রয়োগে কিছুটা কড়াকড়ি দেখা যাচ্ছে। ভারত সরকার এটাও বলেছে যে তারা এই বিষয় নিয়ে নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ভারতের পক্ষ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা হয়েছে, সেটি হলো সীমান্তে কাস্টম ডিউটি নিয়ে যতই কড়াকড়ি থাকুক না কেন, ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্রের ক্ষেত্রে সাধারণ মানুষকে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাতে খুব বেশি সমস্যায় না পড়ে, সেই দিকটা মাথায় রাখা হয়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন যে নেপালের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা থামছে না। একদিকে সরকার তাদের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে চাইছে, আর অন্যদিকে সাধারণ মানুষের একটা অংশ এতে অসন্তুষ্ট। আর এই পুরো বিষয়টির দিকে ভারতের নজরও এখন খুবই সতর্কভাবে রয়েছে। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখনকার বিষয়।